আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ, গণজামায়াত কর্মসূচিতে ছাত্র জনতার ঢল, দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস সরকারের। এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতের, ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা, জ্বালানি খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিপিসির। এবং রাজধানীর সবজি বাজারে গ্রীষ্মের উত্তাপ, বেড়েছে গরিবের আমিষ, মাছ ডিমের দাম, স্থিতিশীল মাংসের দর, স্বস্তিতে ফিরছে চালে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমা বিনতে তাহের। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে একই দাবিতে গণজামায়াত কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার পর গণজামায়াত কর্মসূচি পালন করা হয়, সেখানে অংশ নেয় হাজারো ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। দর্শক, শাহবাগে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। জি তাস্তবা, আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে। শাহবাগে যেই গণজামায়াতটি আমরা এখন দেখছি, সেই গণজামায়াতটি মূলত ছিল যমুনার সামনে যেই গণজামায়াত থেকে সন্ত্রাসবাদ, গণহত্যা, লুটতরাজ সহ বিভিন্ন রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে গণজামায়াতটি হয়েছিল, সেই গণজামায়াত শেষে এখন শাহবাগে এসে ব্লকেট কর্মসূচি পালন করছে সেই ছাত্র জনতা। আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনের যেই সূত্রপাত হয়েছিল এই শাহবাগ থেকে, সেই শাহবাগেই আবার সেই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এসে স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে গণহত্যা, সন্ত্রাসবাদ, মানবতা বিরোধী অপরাধ, গুম খুন সহ দেশের অর্থনীতিকে ভঙ্গুর করা এবং লুটতরাজ সহ যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরেছেন আজকে জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং যেই ছাত্র জনতাদের নেতৃত্ববৃন্দ ছিল তারা আজকে মূলত এখানে এসে এই গণজামায়াতে এসে যুক্ত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গণজামায়াতটি এসে শেষে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করে। সেই শাহবাগে ব্লকেট কর্মসূচি মূলত এই শাহবাগে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমাবেশ শেষে যেই জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি মূলত বলেছেন, যতক্ষণে না স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের মুখোমুখি করা হয়, গণহত্যা এবং যাবতীয় কর্মকাণ্ডের বিচার শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত শাহবাগে এই ব্লকেট কর্মসূচি থাকবে এবং নানা ধরনের কর্মসূচির মাধ্যমে তারা মূলত এই তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের চেষ্টা করবে। ইতিমধ্যে শাহবাগ এবং এর আশপাশে এলাকা যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন বিচারের দাবিতে তারা মূলত চাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করার মাধ্যমে দেশে আবার সুস্থ ধারার রাজনীতি ফিরে আসবে। সব মিলিয়ে শাহবাগের এই ব্লকেট কর্মসূচি আমার কাছে মারুফ, আপনাকে ধন্যবাদ। স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল
সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলছে সরকার। এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায় এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখার কথা উল্লেখ করে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। সরকার জানায় সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে তারা অবগত। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতের 3টি সামরিক স্থাপনায় পাক সেনারা হামলা চালিয়েছে এমন দাবিতে ভাসছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া রাজস্থান থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকেরও দাবি করেছে ভারত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উল্টো ভারতকে এবার সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর প্রধান। এদিকে চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। আর সংঘাত নিরসনে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাক ভারত উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক হামলার অভিযোগ করে চলেছে ভারত। পাকিস্তানি সেনারা ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতের এ দাবি নাকচ করে বলেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় পাকিস্তানের নয়। ভারতের রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়া পাকিস্তানের 2টি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে নিজেদের পাইলট আটক ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি প্রত্যাখ্যান করে ভারতের কাছে এর উপযুক্ত প্রমাণ চেয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। একে ভারত নাকচ করলেও বিবিসি ভেরিফাই এর প্রমাণ পেয়েছে। বিবিসির তথ্য মতে ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানি হামলার প্রোপাগান্ডার প্রেক্ষিতে ভারতকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। অন্যদিকে চলমান এ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে পাক ভারত সংঘাতের উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এছাড়া সংঘাত নিঃসরণে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নারীর অংশগ্রহণ ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মনে করেন এসডিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শেলওয়া আব্দুল্লাহ। আর দেশের জ্বালানি খাতের উন্নয়নে নারী পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিপিসি চেয়ারম্যান আমিনুল আহসান। সকালে পেট্রোবাংলায় এ সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বৈশ্বিক পরিসরে জ্বালানি খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও বাংলাদেশে তা একেবারেই নগণ্য। পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের জ্বালানি খাতে নারীর অবস্থান নিয়ে এ সেমিনারের আয়োজন করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এতে বলেন, জ্বালানি খাতের উন্নয়নে নারী পুরুষ উভয়কেই কাজ করতে হবে। We can ensure our Bangladesh, you can ensure Bangladesh, we can secure our Bangladesh with energy security, and definitely we can do that with confidence, with all this workforce, not only women, all efforts, with all together efforts, we will do it. আজ সৌদি আরব ভিত্তিক জ্বালানি গবেষণা সংস্থা এসডিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শেলওয়া নারীর বৈশ্বিক অগ্রযাত্রার কথা তুলে ধরেন। So I always say, make this an evolution. It's with time that change happens. You have to be ready to be able to embrace it. That's how my life started. I spent time in the United States of America.
I did my elementary, junior high, and high school, and then came back to the Kingdom of Saudi Arabia. নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন এই গবেষক। That the most prominent scholars, religious people, doctors, businessmen are from the Qasim area. It took them 15 years to realize that the female had to be part of the society. বাংলাদেশের জ্বালানি খাতে নারীর দক্ষতা উন্নয়নে সৌদি আরব সহায়তা দেবে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, কিন্তু গ্রামে কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আর নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। বরিশালের হিজলায় মৌলভীর হাট খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটির ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। উন্মুক্ত স্থান ও ব্যস্ত সড়কের পাশে ফেলা আবর্জনার দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগরের মানুষ। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা কখনোই এসব আবর্জনা সময়মতো অপসারণ করে না, ফলে পথ চলতে গিয়ে দম বন্ধ হবার জোগাড় হয়। অভিযোগের জবাবে উত্তর সিটির প্রশাসক বললেন, লোকবল ও অর্থ সংকটে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সুরাইয়া মনির রিপোর্ট। মিরপুরের পশিকা মোড়, পল্লবীর পূরবী সিনেমা হল, বাজারের দক্ষিণ প্রান্ত, রূপনগরের ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকায় রাজত্ব করে চলেছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনা। সময়মতো অপসারণ না করায় এসব আবর্জনা পচে গলে সৃষ্টি করছে উৎকট দুর্গন্ধ। ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা আবর্জনার বিষবাষ্প ছড়াচ্ছে রোগবালাই। পথ চলতে গিয়ে নাকাল হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বাচ্চাদের খাবার দাবার খাইতেছে, এই জন্য একটু কষ্ট হইতেছে। যারা তো নিস্তার হয় অনেক ক্ষতি হয়, এর জন্য অনেক মানুষ মাঝাতে গেছে। জায়গাটা যাতে পরিষ্কার করা হয় আর এই জায়গাটায় যাতে কোনো মানুষ ময়লা না ফেলায়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা নষ্ট করছে নগরীর সৌন্দর্য। অথচ এসব আবর্জনা দৈনিক অপসারণ করলেই মিটে যেত ঝামেলা। তীব্র গন্ধ, গন্ধ কারণে সময় আমাকে সমস্যা হয়, পথে যারা চলাচল করে তো প্রতিটা লোকের সমস্যা হয়। ময়লার কারণে যখন ভেকু লাগায় তখন ভেকুতে বাইজা ফুটপাথগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্গন্ধ তো এখানে থাকাই যায় না। বর্ষাকালে পানি আটকে পড়ে, পানি শেষে খুব অসুবিধা হয়, রাস্তায় পানি হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের দেখা উচিত এগুলো এভাবে রাস্তায় না ফেলে নির্ধারিত একটা স্থানে এগুলো ফেলা উচিত। এলাকাভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, অর্থ ও লোকবল সংকটে আবর্জনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে। অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেশন হবে, কিচেন ওয়েস্টটা সরাসরি ফার্টিলাইজার তৈরি করার জন্য চলে যাবে, বাকি ওয়েস্টগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে, কোনো ল্যান্ডফিলে কোনো ময়লা যাবে না। ময়লা কালেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু সাফিসিয়েন্ট ডাস্টবিন কিন্তু ঢাকা শহরে নাই, এটাও একটা বড় ক্রাইসিস আছে। আমাদের টাকা নাই, আমাদের পুরো ক্যাপাসিটির 20%ও লোক নাই এবং অর্থ নাই। আমরা লোকবল বৃদ্ধি করছি, অলরেডি আমরা সার্কুলেশন কিছু দিয়েছি, কিছু আউটসোর্সিং করছি, করে আমরা এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমরা রেডি হচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমাতে তরুণ সমাজ, গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এসটিএস নিয়ে যে ঝামেলাটা এখন বিভিন্ন স্কুল থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা তো চেষ্টা করছি আগামী 2-3 বছর পরে কোনো এসটিএসই থাকবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সবজি বাজারে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সব বাজারেই বেড়ে গেছে গরিবের আমিষ, মাছ, ডিমের দামও। তবে অনেকটা স্থিতিশীল সব ধরনের মাংসের দাম, আর নতুন বোরো ধানের বদৌলতে স্বস্তি ফিরছে চালের বাজারে। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের তপ্ত রোদে রাজধানীর বাজার জুড়েই গ্রীষ্মকালীন সবজির দাপট। থরে থরে সাজানো হরেক রকম সবজি। এসব সবজিতে চোখ জুড়ালেও স্বস্তি নেই ক্রেতার মনে। বরবটি, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, কচুরলতি সহ বেশিরভাগ সবজি শতকের ঘরে। ছোট একটি লাউও বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এটার দাম সর্বোচ্চ 40 টাকা বা 50 টাকা হওয়া ছিল, কিন্তু লাউটার দাম 80 টাকা। এই যে আমি ডাটাটা নিলাম, এটা 20 টাকা বা 30 টাকা হলে ঠিক ছিল, ডাটার দাম 40 টাকা জানছি আমি। যে পেঁপের কেজি আগে খাইছি 40 টাকা 30 টাকা, এটা এখন 100 টাকা। ম্যাক্সিমাম সবজিগুলো আমাদের দেশীয় সবজি, তারপরে মূল্য বৃদ্ধির এই যে কারণ। বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা। পাড়া মহল্লায় এ দাম আরেকটু বেশি। রাহিয়ালারা যখন বিক্রি করবে তারা তো কিছু মুনাফা আদায় করবেই। আমরা 55 টাকা কেজি খুচরা বিক্রি করি, কিছু কি 50 টাকা পাইছে?
পাইতেছে না কিন্তু। আবার ফার্মের মুরগির বাদামি ও সাদা রঙের ডিমের দাম ডজনে বেড়েছে অন্তত 10 টাকা। আগে 40 টাকা হালি ছিল, মানে 5-6 দিন আগে, এখন 10 টাকাতে বাড়ছে। সাদা ডিমটা ডজন ছিল 110, এখন 120 হয়েছে, অর্থাৎ 10 টাকা বাড়ছে। এদিকে গরু খাসির মাংস যথাক্রমে 780 ও 1000 টাকা থেকে 1200 টাকায় স্থির আছে, আর প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। ব্রয়লার মুরগিটা প্রায় 170 টাকা 75 টাকা মুরগি দাম আছে, মানুষ খাইতেছে। লেয়ার বেচতে আছে 300, গ্যাসের সপ্তাহ আছে 310। এদিকে নদীমাতৃক দেশেও মাছের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। মাছের মধ্যে একটা সিন্ডিকেট, না হলে এত ডিফারেন্স হবে কেন? চাষের মাছ 200 টাকা 250 টাকা, নদীর মাছ 1200-1600 টাকা কি জন্য হবে? আমরা যে মাছে ভাতে বাঙালি, এটা আমরা ভুলে গেছি অলমোস্ট। 400-500 গ্রামের ইলিশ মাছের দাম এখন প্রায় 2000 টাকা কেজি। তবে এত কিছুর ভিড়ে স্বস্তির খবর হলো নতুন বোরো ধানের কল্যাণে নিম্নমুখী চালের বাজার। নতুন ধান আসছে না, এমন তো কুমারী কথা, আর কুমারী গেছে গা, কেজিতে প্রায় 10-15 টাকা কেজিতে কমছে। বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গা যেন আগুন ঝরানো শহর। শুধু শহর নয়, গরমের দাপটে নাজেহাল হয়ে পড়েছে গ্রামীণ জনপদও। মে মাসের শুরুতেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা মাত্র 34%। ফলে গরমে হাঁসফাঁস করছে পুরো শহর। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে সামনে আরও গরম বাড়বে। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে এটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। এতে শ্রমিকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন কোম্পানিতে মাত্র 30 মিনিটের নোটিশে 800 শ্রমিক ছাঁটাইয়ের রেকর্ড রয়েছে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের পরিকল্পনায় রয়েছে। শ্রমিকরা আশঙ্কা করছেন এতে করে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়বে। 2022 সালের মার্চ মাসে ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন পি&ও ফেরিস কোম্পানি যুক্তরাজ্যে 800 শ্রমিককে মাত্র 30 মিনিটের নোটিশে ছাঁটাই করে। বিদেশিদেরকে যে দেওয়ার জন্য যে পয়তা শুরু করতেছে, এটা তো এই সরকারের আইন না, এটা সৈরাসার সরকারের আইন। চট্টগ্রাম বন্দর এগুলা যে বাইরের হাতে না দেয়, এগুলা বাংলাদেশি কোম্পানি থাক, বাংলাদেশি যেভাবে এখন চলতেছে সেইভাবে চলুক। আমরা সবসময় বাহিরের কোম্পানির বিরুদ্ধে আছি। ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই আকুল আবেদন, বাল বাচ্চা নিয়ে যেন চলতে পারি, বিদেশি কোন কোম্পানিরা এখানে যেন না আসে। এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রস্তাবের বিপক্ষে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলো। ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে। বিভিন্ন সংগঠন লিফলেটও বিতরণ করেছে। বিদেশকে এখানে ঢুকাবেন না, বিদেশকে ঢুকালে আমাদের নৌবন্দর, আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে। আমরা এই বন্দরকে বিদেশিদের হাতে দিতে দিব না। যদি বন্দরকে বিদেশি কোনো বিনিয়োগ, বিদেশি কোম্পানিকে নিয়ে আসতেই হয়, তাহলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তাদেরকে আহ্বান করুক। এনসিটির মালিকানা নিয়ে গঠিত এই বিতর্কে একে একে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হচ্ছে, যারা এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থ বিরোধী দাবি করে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ডিপওয়ার্ল্ডকে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে হয়, আমাদের বেটার মিডিয়ান আছে, নতুনভাবে হচ্ছে, কিন্তু ওরা এখানে ইনভেস্ট করো। শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের জীবনের মান উন্নয়ন, শ্রমিকের চাকরির ক্ষেত্রে তার একটা স্বাধীনতা, এইগুলো নিয়ে আমরা ভাবি। সেই ক্ষেত্রে এখানে অন্য কোনো কেউ আসলে সেই মর্যাদা বুঝবে না। এনসিটি টার্মিনালের শ্রমিকদের চোখে মুখে উদ্বেগ, কেননা টার্মিনাল নিয়ে প্রশ্ন এখন কেবল মালিকানার নয়, হাজারো শ্রমিকের জীবনের। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন। সেখানে আছেন সহকর্মী রিয়াজউদ্দিন, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। রিয়াজ, শ্রমিকরা কি বলছেন, তাদের দাবি কি? সমাবেশ করছেন চট্টগ্রাম বন্দর শ্রমিক ফেডারেশনের যারা কর্মীরা আছেন, তারা এই মুহূর্তে এখানে আসলে
বিক্ষোভ সমাবেশ করছেন, যেহেতু বন্দরকে যে এনসিটি টার্মিনাল রয়েছে সেটাকে আসলে ডিপি ওয়ার্ল্ডের হস্তান্তর করার যে প্রক্রিয়া চলছে সেটার প্রতিবাদে আসলে এখানে যারা শ্রমিকরা তারা আন্দোলন করছেন এবং 15 তারিখ আসলে যে 14 তারিখ উপদেষ্টা আসার কথা, উপদেষ্টা আসার পরে চলে যাওয়ার পর তারা যদি কোনো ধরনের সিদ্ধান্ত না পায় তারা আন্দোলন যাবেন এমনটাই বলছেন। আসলে এখানে কিছু নেতা কর্মী রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, যারা বন্ধুদের সাথে বলবেন আসলে কি কারণে এই সমাবেশটা দেখেছেন, আসলে আপনাদের দাবি কি একটু যদি বলবেন। ডিপি ওয়ার্ল্ডে যাওয়ার যে এর প্রতিবাদে ধন্যবাদ। আসলে যেমনটা শুনছেন, তারা যারা রয়েছেন এখানে সমাবেশ প্রায় শেষ পর্যায়ে, এখানে যারা নেতা কর্মীরা রয়েছেন এবং যারা কর্মচারী রয়েছেন তারা আসলে আন্দোলন করছেন যাতে ডিপি ওয়ার্ল্ড যেহেতু যুক্তরাজ্যে একটা বন্দরে 30 মিনিটের নোটিশে আসলে 800 শ্রমিককে ছাঁটাই করেছে, সেটা জানার পর থেকে আসলে বন্দরে যে শ্রমিকরা রয়েছেন তারা খুব ক্ষিপ্ত হয়ে আছেন। যদি এই ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম বন্দরে এনসিটি যেটা পূর্ণাঙ্গ টার্মিনাল সেখানে যদি কাজকর্ম শুরু করেন, যারা বহিঃশুদ্ধ কর্মচারীরা রয়েছেন তারা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। খেলার খবর। পাক ভারত সংঘাতে নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত করা হলো আইপিএল। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে ধর্মশালায় খেলা চলাকালে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। এদিকে একই কারণে পরিবর্তন করা হয়েছে পিএসএল এর ভেন্যু। পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে টুর্নামেন্টটির বাকি সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দেয় পিসিবি। এ নিয়ে আরো জানাচ্ছেন মুদাসির আলী। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের ধর্মশালায় গড়ায় আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ। ঠিক তার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালায় ভারত, যার কারণে সেখানে পিএসএল এর পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ আর মাঠেই গড়ায়নি। আর ধর্মশালায় আইপিএল এর সে পাঞ্জাব দিল্লির ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথেই স্থগিত ঘোষণা করা হয়। তার পরদিন শুক্রবার পুরো আইপিএলকে আপাতত স্থগিত ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সংকটময় এই পরিস্থিতিতে আপাতত হবে না কোনো খেলা। এর আগে পাকিস্তান তাদের মাটি থেকে পিএসএল সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দেয়। সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচের আয়োজন করলেও দেশে ফিরে আসছেন পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। পাশাপাশি এই সংঘাতময় পরিস্থিতিতে চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে যে শঙ্কা দেখা দেয় তা যেন আরও জোরালো হয়ে ওঠে। শনিবার এ নিয়ে মিটিংও ডেকেছে বিসিবি, সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে পরিস্থিতিতে আগস্টে বাংলাদেশ সফরে ভারত আসবে কিনা তা নিয়েও শঙ্কা যেন বেড়েই চলেছে। এ নিয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় ভারত সেটাই এখন দেখবার পালা। যদিও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ, গণজামায়াত কর্মসূচিতে ছাত্র জনতার ঢল। দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস সরকারের। এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতের। ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানি খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিপিসির। এবং রাজধানীর সবজি বাজারে গ্রীষ্মের উত্তাপ, বেড়েছে গরিবের আমিষ, মাছ ডিমের দাম, স্থিতিশীল মাংসের দর, স্বস্তি ফিরছে চালে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।